আর আমি হচ্ছে এই এই রাজ্যে সব থেকে বড় সন্ত্রাসবাদী। দুজন রাজ্যের তরফ থেকে দাঁড়াচ্ছেন, দুজন পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে দাঁড়াচ্ছেন। কত ইম্পর্টেন্ট ব্যক্তি একবার ভাবুন আপনি। চারজন আইনজীবী আমার জন্য, কিন্তু মহামান্য আদালত আজকে বলেছে যে আমার নাম তালপাতা সেপাই নয়, আমাদের জেলে পড়ুন, এমার্জেন্সি থেকেও খারাপ সিচুয়েশন চলছে। বলছি এই রাজ্যে সাংবাদিক হেনস্থা হয়তো বন্ধ হবে না, কবে বন্ধ হবে বলুন তো, আপনারা দর্শকরা বলুন তো, জানতে চাই কবে বন্ধ হবে। কারণ রীতিমতো দেখা যাচ্ছে সাংবাদিকদেরকে এই যে পুলিশ এফআইআর করছে, তাদের বাড়ি চলে আসছে, পুলিশ বারবার আসছে, তাদেরকে ধরে ঢোকাতে হবে। কেন এত কথা বলছে বলুন তো? তারা তো বলবে, তারা কি বলবে বলুন তো? বিশ্ব বাংলার কথা বলবে, তারা বলবেন মুখ্যমন্ত্রী কেমন যাচ্ছেন হাঁটছেন, তারা বলবেন মুখ্যমন্ত্রী কেমন উন্নয়ন রাস্তার উপর দাঁড়িয়ে আছে এক গলা জলে, সেগুলো কেন বলছে না? আমার সঙ্গে রয়েছেন সদ্যশীল দা, কথা বলবো। সদ্যশীল দাকে রীতিমতো জানেন, নোটিশ দিয়ে তার বাড়িতে গেছে বারবার, তার 8 বছরের বাচ্চা, সে বলেছে বাবা নেই, তবুও তাদেরকে ছাড়া হয়নি। সেখানে পুলিশ রীতিমতো পিস্তল নিয়ে গেছে। সদ্যশীল দা কি মাওবাদী? জিজ্ঞাসা করি, সদ্যশীল দা মাওবাদী আপনি? মাওবাদী থেকেও বড় কিছু বোধহয় আমি। এই রাজ্য, এই পুলিশ, তাদের অন্য কোনো কাজ নেই। তারা শেখ শাহজাহানকে খুঁজে পায় না, পিঠে বানাতে রাত্রেবেলায় গেলেও তারা বলে শেখ শাহজাহানের সঙ্গে গিয়ে করে নাও। আমি এখানে জাতিগত ধর্ম লাগাতে পারি, আমি এখানে আইন শৃঙ্খলা ভঙ্গ করতে পারি, সেই জন্য এসপি বনগা আমার নামে এক্স হ্যান্ডেলে পোস্ট করতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ করতে পারে। আমাকে সকালবেলায় 8টায় নোটিশ দিয়ে 12টার সময় 103 কিলোমিটার ডিঙিয়ে গিয়ে বাগদা থানায় ডাকতে পারে। আমাকে বিকেল 4টের সময় এসে বিকেল 5টার সময় আমাকে 103 কিলোমিটার ডিঙিয়ে রকেটে করে বাগদা থানায় গিয়ে করতে পারে। তারপরের দিন 8জন উর্দিধারী বন্দুকধারী এসে আমার 8 বছরের শিশুকে ভয় দেখাতে পারে। কণ্ঠটা রুদ্ধ করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আজকেও বিকেলবেলায় আমার ফাইনাল নোটিশ ছিল। পুলিশ অশিক্ষিত, টুকে পাস পুলিশ, যারা বেসিক নিয়মগুলো জানে না, তাদেরকে কান মুলে মুলে শেখাচ্ছি কি করে নোটিশ পাঠাতে হয়। 41-এ সার্ভ করছে, কোথায় সিরিয়াল নাম্বার দিতে হয়। 41-এ করছে, আমার নামটা অবধি ঠিক করে লিখতে পারে না। তো তারা আজকে থার্ড নোটিশ করেছিল, আজকে বিকেল 4টের সময় বাগদা থানায় আমাকে দেখা করতে হবে। তো আমার দর্শক বন্ধুরা অনেকেই বলেছিলেন যে আমি কলকাতা হাইকোর্টে আসি, মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করি, আমি সেটাই করেছিলাম। এবং সেই জায়গা থেকে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেই মামলা ছিল। তিনি বলেছেন তিনি আমাদের তরফ থেকে আপাতত কোনো কিছু শোনেননি। প্রথম যেটা জানতে চেয়েছেন যে এর কিসের বেসিসে আমাকে ডাকা হচ্ছে, এবং তিনি যে মুখের অঙ্গভঙ্গিটা করলেন। আজকে সদ্যশীল দা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল না, হাইকোর্টে জয় সেনগুপ্তর এজলাসে মামলাটা ছিল, কি হলো আজকে জানার চেষ্টা করবো। কারণ হাইকোর্ট তো আমাদের একমাত্র ভরসা, সে আমার কেসেও আপনারা জানেন এখনো লড়াই দিয়ে যাচ্ছি। তো আজকে মাননীয় জয় সেনগুপ্তর এজলাসে আমি মামলাটা নিয়ে এসেছিলাম। উনি পুরো ব্যাপারটা দেখলেন এবং বললেন যে কি ধারা দিয়েছেন। তো রাজ্যের তরফ থেকে যে দুজন উকিল দাঁড়িয়েছিলেন, আমার বিরুদ্ধে ধারা দেওয়া হয়েছে 153A এবং 505 সাবসেকশন 2, অর্থাৎ আমি রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে দিচ্ছি এবং আমি জাতিগত দাঙ্গা লাগাবার চেষ্টা করছি। এবং এই যে মামলাটা হয়েছে সেখানে কতবারও দ্বিচারিতা, তারা নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে তার বেসিসে আমি ফেক নিউজ ছড়াচ্ছি, এই বেসিসে নাকি আমাকে এখানে ডাকা হচ্ছে, আমাকে এফআইআর করা হচ্ছে। এবং সেই জন্য আমাকে শুধু 41-এ সার্ভ করার জন্য আমার বাড়িতে 8জন উর্দিধারী এবং বন্দুকধারী পুলিশকে পাঠাতে হচ্ছে 24 ঘন্টার মধ্যে, একবার 7জন একবার 8জন। তো সেই সমস্ত কিছু দেখলেন। আমাদের তরফ থেকে বেসিক্যালি কিছু বলতেই হয়নি এইটা যে কেন করা হচ্ছে, এবং এই ইউটিউবারদের উপরে, এই সংবাদ মাধ্যমের উপরে এই রাজ্য এবং রাজ্য পুলিশ যে কীভাবে সন্ত্রাস চালায়, জুলুম চালায়, সেটা উনি খুব ভালো করে জানেন, দেখেই বোঝা গেল। যখন রাজ্যের তরফ থেকে স্যার এইটা করে দিন, মাইলর্ড এইটা অ্যাড করে দিন, উনি যে মুখভঙ্গিটা করলেন সেটা দেখেই বোঝা গেল যে উনি পরিষ্কার বুঝতে পারছেন এটা একটা সাজানো ষড়যন্ত্র, ফাঁসানো চক্রান্ত, মুখ বন্ধের চেষ্টা। তো সেই জায়গা থেকে উনি আপাতত যেটা বলেছেন, 3 সপ্তাহ বাদে এটা আবারও উনি ম্যাটারটাকে হিয়ার করবেন। এই 3 সপ্তাহের মধ্যে আমাকে গ্রেপ্তার করা যাবে না, এবং আমাকে যদি তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে হয় সেটাও আমাকে 48 আওয়ার্স নোটিশ দিতে হবে, এবং কোনো বাগদা থানা 103 কিলোমিটার ডিঙিয়ে আমাকে যেতে হবে না, আমাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাকে সেটার ওরা জবাবদিহি চাইতে পারে। এবং সবথেকে বড় কথা, পরের দিন যখন হিয়ারিংটা হবে সেই হিয়ারিংয়ে কেস ডায়েরি থেকে আরম্ভ করে সমস্ত মেটেরিয়াল জমা দিতে হবে। এবং অবভিয়াসলি সেখানে আমার বাড়িতে আমার পরিবারকে, আমার সন্তানকে যেভাবে জুলুম করা হয়েছে, নিশ্চয়ই আমরা সেগুলো বলারও সুযোগ পাবো। এবং এই মহামান্য আদালত আছে বলেই তো এখনো গলাটা ছেড়ে প্রতিবাদটা করতে পারছি। তো আদালতের উপর আস্থা ছিল, তারা সেই আস্থা তারা বুঝেছেন এবং সেই জায়গায় কিন্তু এই প্রোটেকশন আপাতত দিয়েছেন। পুলিশ চেষ্টা করেও এখন আর গ্রেপ্তার করতে পারবে না, যদি না।
আমি বলছি আমাদের রাজ্যে এখন বলছি এই ডিজিটাল মিডিয়ার উপর আক্রমণ আমি বেশি করে দেখতে পাচ্ছি। ডিজিটাল মিডিয়া এটা তো হবেই, এটা তো হবেই। কেননা তুমি বলো, আমি বলি, শফিকুল, মানব, যেই আছি আমরা যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করছি, আমরা কি নবান্নের প্রসাদে চলি? কারুর অঙ্গুলি হেলনে কি আমাদের ভৌ ভৌ করতে হয়? সত্যিটাকে সত্যি করে আমরা বলতে পারি, প্রিয় বন্ধু মিডিয়া সত্যের সন্ধানে সর্বদা, সত্যটা সন্ধান করে গেছি। দর্শক বিচার করবেন আমি সত্য বলছি কি বলছি না, কিন্তু সেখানে যখন সেই সত্যটা রিভিল করছি, যারা অপরাধী, যারা যারা এই রাজ্যটাকে বেচে দিতে চাইছে কিলো দরে, তাদের তো আঁতে ঘা লাগছে। আমি একটা কথা বলছি সত্যশীলদা, আপনি একটা সংবাদ মাধ্যমের ক্লিপিংস ব্যবহার করে খবর করেছিলেন আমি যা জানি। সেই ক্লিপিংস সেই সংবাদ মাধ্যমকে নোটিশ হয়েছে নাকি আমি জিজ্ঞাসা করছি। সংবাদ মাধ্যমকে নোটিশ হওয়া অনেক দূরের কথা, এবং যেটার বেসিসে আমি করেছিলাম, আমি সেই ব্যাপারটা এখন আমি এক্সপোজ করছি না, কেননা যেহেতু বিচারাধীন বিষয় রয়েছে। যিনি এটা অভিযোগ করেছিলেন সেই অভিযোগপত্র আমার কাছে আছে। এখন দেখুন, একটা পুলিশের যেটা নিয়ম হচ্ছে, কেউ যদি ইমেলের মাধ্যমে কোথাও রিপোর্ট করে, তাহলে উইদিন 72 আওয়ার্স আপনাকে জানাতে হবে যে এই ম্যাটারটা কোনো দাঁড়াচ্ছে না, আমরা এটা নিয়ে ইনভেস্টিগেশন করব না। কিন্তু যদি আপনি 72 আওয়ার্সের মধ্যে সেটা না করেন, তার মানে পুলিশ সেটা অ্যাকসেপ্ট করেছে, তার এগেনস্টে এফআইআর হবে এবং পুলিশ ইনভেস্টিগেশন স্টার্ট করবে। 2 নম্বর কথা হচ্ছে, কেউ যদি থানায় গিয়ে অভিযোগ করে, তার তো একটা রিসিপ্ট কপি হবে, সেই রিসিপ্ট কপিও আমার কাছে আছে, এবং সেই রিসিপ্ট কপি পাওয়ার পর পুলিশ কোনো ইনভেস্টিগেশন স্টার্ট করেছে কিনা তার কোনো খবর নেই। এবং যার বিরুদ্ধে অভিযোগ, যিনি দাঙ্গা লাগাচ্ছেন এই রাজ্যে বলে অভিযোগ হয়েছে সেই অভিযোগপত্রে, তাকে 41-এ নোটিশ করেছে পুলিশ। এবার তো সেটা জিজ্ঞাসা করব, সেটা আমরা এখনো আমাদের কথা বলার সুযোগ পাইনি। নিশ্চয়ই পরের দিন মাননীয় বিচারপতি আমাদের সেই সুযোগ করে দেবেন। 3 সপ্তাহ পর একটা ডেট উনি ফিক্স করতে বলেছেন, এবং উনি একটা কথাই শুধু জিজ্ঞেস করলেন যে আপনারা যে এই দাঙ্গা লাগাবার পরিস্থিতির কথা বলছেন, এটা কবেকার ঘটনা? রবিবারের ঘটনা। রবিবার থেকে আজ অব্দি কোথায় রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে? কোথায় দুটো গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লেগেছে এই খবরের পরিপ্রেক্ষিতে? কোনো এভিডেন্স আছে পুলিশের কাছে? তো যাই হোক, আমি বিশাল বড় সন্ত্রাসবাদী, এখন 4 জন উকিল দাঁড় করিয়ে আমাকে সেটা প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু মহামান্য আদালত আজকে বলেছে যে 3 সপ্তাহ আপাতত আমাকে অ্যারেস্ট করতে পারবে না। নতুন পরিকল্পনা করুক যদি চায় এইভাবে মুখ বন্ধ করতে, কিন্তু আমরা মুখ বন্ধ করব না। আমরা সত্যের সন্ধান করছি, মানুষের জন্য কথা বলছি, সেটা কথা বলবোই। এবং এই আদালত আমাদের ভরসা। আমার প্রচুর দর্শক বন্ধু বলেছিলেন যে আপনি থানায় যাবেন না, আগে আদালতের কাছে আসুন। আমি সেটাই করেছি, আদালতের কাছে এসেছি, এবং আদালত আজকে স্পষ্ট করে বলে দিয়েছে যেটা হচ্ছে সেটা পুলিশি হ্যারাসমেন্ট, এবং পুলিশ এইভাবে হ্যারাস করতে পারে না। এর আগেও কুণাল ঘোষকে দেখলাম আমার নামে অভিযোগ করলো, এফআইআর হলো, আমি সেটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলাম, সেটা স্টে হয়ে গেল। সত্যি হাইকোর্ট না থাকলে আমাদের পক্ষে কাজ করা তো অসম্ভব হয়ে যেত শ্রদ্ধাশীলদা। না, সেটা তো অবশ্যই, তবে আমি আজকে আপনাকে বলেনি যে আপনি বিরোধী দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন? আমাকে তো এইটা দাগিয়ে দিয়েছেন, ওনার আইনজীবীরা বলেছেন যে আমি বিরোধী দলের মুখপাত্র হিসেবে কাজ করছি। না, ওনারা যেটা আজকে খুব জোর দিয়েছিলেন আমি ফেক নিউজ স্প্রেড করছি। আমিও দেখবো কোনটা ফেক নিউজ। আমার তো সলিড এভিডেন্স আছে বলেই করেছি। দেখুন, এতদিন ধরে ইউটিউবে কাজ করছি, আমি নিজেকে সাংবাদিক বলি না, আমি ইউটিউবার, আমি, এবং তাতে প্রচণ্ড প্রাউড ফিল করি। এতদিন কাজ করছি, আজ অবধি এমন কোনো কাজ করিনি যেখানে জাতিগত দাঙ্গা হতে পারে, কোনো মিথ্যা খবর হতে পারে। এবার ধরুন, অনেক সময় ব্রেকিং নিউজ করতে গিয়ে কোথাও স্পেলিং মিস্টেক হয়ে যায়, কোনো ছোটোখাটো ইনফরমেশন হয়ে যায়, আমরা কিন্তু পরবর্তী মিডিয়া যে ভিডিও করি সেখানে সেই কারেকশনটা দিয়ে দিই যে আমরা একটা ভুল করেছি, কারণ ভিডিও একবার পাবলিশ হলে সেখানে তো আর কিছু করার থাকে না। কিন্তু তার ফলে রাজ্যে আজ অবধি কোথাও কিছু হয়েছে এমন কোনো ঘটনা নেই। কিন্তু এই রাজ্য সরকার এতটাই ভীত, এতটাই সন্ত্রস্ত, যে তারা একসময় আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। তারা আজকে আমার বাড়িতে যখন 8 বছরের শিশু আছে, তখন সেখানে 8 জন পুলিশ পাঠিয়ে তাকে ভয় দেখাবার চেষ্টা করছে যে আমার ছেলেটা ভয় পেয়ে যাবে, তার মানে বাবা হিসেবে আমি তখন থমকে যাব, আর এদের চুরি জোচ্চুরি নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু ওইভাবে হবে না, আমরা সত্যটা বলবো। আপনারা চুরি জোচ্চুরিগুলো বন্ধ করে দিন না, তাহলেই আপনাদের ফরে কথা বলতে। অন্যদের একটা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, তখন তার বিরুদ্ধে একদম শিশু কমিশন চলে গিয়েছিলেন, রাজ্যের শিশু কমিশন। আর আমি বলছি এই বিষয়ে, আমার নাম তালপাতা সেপাই নয়। আমার নাম যদি মিস্টার তালপাতা সেপাই হতো, শিশু কমিশন কেন, শিশু, মহিলা, যেখানে যা আছে সব কমিশন চলে আসতো। তাদের একটাই কথা হচ্ছে কেউ কয়লা ভাইপো কিনা, তার ছেলের গায়ে ফুসকুড়ি উঠেছে কিনা, সেইটা দেখার কাজ। তারা খাবে কি সেটাও চিন্তা করছেন। অবশ্যই। দেখুন, এই জায়গা থেকে আমার নাম যদি তালপাতা সেপাই হতো, আজকে অনেক কমিশন চলে আসতো, কিন্তু আমার সেই কমিশনের দরকার নেই। আমি মানুষের কমিশনের সামনে কাজ করি, বুক চিতিয়ে কাজ করি, এবং সেই কাজটা করে যাব। মানুষ বিচার করবেন কে ঠিক কে ভুল। যে টুইটটা, যে এক্স হ্যান্ডেলে পোস্টটা পুলিশ করেছে, নির্লজ্জ দলদাস চটিচাটা পুলিশ, তার নিচে যে কমেন্টগুলো লেখা আছে একবারও পড়ে দেখেছে? বাড়িতে আয়নাগুলো ভেঙে দেবে, আয়নার সামনে মুখ দেখাতে পারবে না সাধারণ মানুষ যে প্রতিবাদ করেছে। আপনাকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি,
এই যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নজিরবিহীনভাবে ভোট ঘোষণার পর সরে গেল কেন? এই মিডিয়ার উপর, এই সোশ্যাল মিডিয়ার উপর আক্রমণের। আমার উপরে এই যে ঘটনা ঘটেছে, সেদিনকে অনেক রাত অবধি অনেক রাজনৈতিক নেতা, বিরোধী দলের নেতা আমার সঙ্গে কথা বলেছেন এবং তারা জানতে চেয়েছেন যে অত্যাচারটা, অন্যায়টা কোথায় হচ্ছে। এবং তারা যখন কমিশনে গিয়ে রিপোর্ট করতে গেছেন, মজার ব্যাপার জানেন, হাজার হাজার সাধারণ মানুষ টুইট করেছে, মেল করেছে, ফিজিক্যাল কপি জমা দিয়েছে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাষ্ট্রপতির কাছে, যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হয়ে গেছে। দেখুন কি অবস্থা। এবং এই যে রাজীব কুমার ছিলেন, যাকে সিবিআই খুঁজছে, যার জেলের ভেতরে থাকার কথা, সেই রাজীব কুমারকে রাজ্য পুলিশের মাথায় বসে রেখে দিয়েছে। একটা দুষ্কৃতী দিয়ে রাজ্য চালাবার চেষ্টা করছে সরকার। আর সেই জন্য ভোট ঘোষণার পর এই প্রথমবার 48 ঘন্টাও কাটলো না, সেই রাজীব কুমারকে সরিয়ে দিল। কেননা এই রাজীব কুমারের নেতৃত্বে বেছে বেছে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নেমে আসছিল। সন্তু পান, প্রকাশ সিনহা, এই সমস্ত ঘটনা ঘটেছিল, কিন্তু নির্বাচন কমিশন মনে করেছিল যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, এবার অন্তত পুলিশ নিরপেক্ষ কাজটা করবে, তার মেরুদণ্ডটা সোজা রাখার চেষ্টা করবে। কিন্তু কোথাও কিছু নেই, মেরুদণ্ড তো 14 তলায় বিকিয়ে দিয়ে এসছে না। তাই এদের মুখ বন্ধ করো, কেননা এরা মুখ খুললেই সত্যটা বেরিয়ে আসছে, আর সত্যটা বেরিয়ে এলেই সিঙ্গেল ডিজিট হওয়ার ভয় হচ্ছে। আর সিঙ্গেল ডিজিট হলেই ওই নবান্নের 14 তলা থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় নেই, সেই জায়গাটা স্পষ্ট হচ্ছে। তাই মুখটা তো বন্ধ করতে হবে, চুরি তো বন্ধ করতে পারবে না। গার্ডের নিচে কি হলো? মানুষের প্রাণের কোনো মূল্য আছে? মানুষের প্রাণের কোনো দাম নেই, শুধু 500 টাকা। অবশ্যই কাউন্সিলর তোলাবাজি করে তোলার টাকাটা পৌঁছে দিতে পারে, যাতে নির্বাচন হবে, যাতে ওই শান্তিনিকেতনের সামনে অত বড় গার্ড দেওয়া যেতে পারে, সেখানে জ্যামার লাগানো যেতে পারে। কোন হরিদাস পাল সেই তালপাতা সেপাই যে তার বাড়ির সামনে এই জায়গা রাখতে হবে? এই প্রতিবাদটা করি, এটাই আমার অপরাধ। এই রাজ্যে প্রতিবাদ করাটা অপরাধ, চোরকে চোর বলাটা অপরাধ, জোচ্চোরকে জোচ্চোর বলাটা অপরাধ, সত্য কথা বলাটা অপরাধ। কিন্তু এই সিস্টেমটাকে আমরা ভাঙবো, আমরা ভয় পাই না। বঙ্গ টিভির দর্শকদের একটাই কথা বলবো, যে সবাই মিলে আমরা, শুধু আমি নয়, বঙ্গ টিভি নয়, শফিকুল রয়েছে, সন্ময়দা রয়েছেন, মানব রয়েছেন, অদ্বিতীয়া রয়েছেন, রুদ্রদা রয়েছেন, আমরা সকলেই কিন্তু কাজটা করছি যেটা অ্যাকচুয়ালি মিডিয়ার করার কথা ছিল। কিন্তু নবান্নের বিজ্ঞাপনের কাছে তারা বিকৃত, তাই আজকে বিকৃত খবর তারা পরিবেশন করে। তাই সত্যটা আমরা বলছি, আপনারাই আমাদের গণদেবতা, আপনারাই আমাদের বিচারক, আপনারাই বিচার করে দেখুন কারা সত্যিটা সামনে নিয়ে আসছে। আর সেই অনুযায়ী আসন্ন নির্বাচন আসছে, খুব ভাবনা চিন্তা করে ভোট দিন। আপনি কোন দলকে ভোট দেবেন আমি বলবো না, শুধু একটাই কথা বলবো, চোর, জোচ্চোর, চিটিংবাজ যারা আপনাদের পরিবারের, আপনাদের সন্তানদের ভবিষ্যৎটা চুরি করে নিচ্ছে, আপনাদের ভাতা ভিক্ষাজীবী করে রাখছে, তাদেরকে একটা ভোটও দেবেন না। এই বাংলাটাকে আমাদের সবাই মিলে বাঁচাতে হবে, সেই লড়াইটা আমরা করছি। কিন্তু এই লড়াইয়ে আপনারাও সৈনিক, আপনারাও সেই লড়াইয়ে সমানভাবে লড়ুন।